বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ফ্রেন্ডস, রাজু আহমেদ বনি এই আষাঢ় সন্ধ্যায় আপনাদের স্বাগত জানাচ্ছি। পলিটিক্যাল, সোশ্যাল এবং বিভিন্ন বিষয় আসে নিয়ে আমাদের সাথে আজ স্পেশাল গেস্ট হিসেবে আছেন পারভেজ মজুমদার। উনি আমি স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনার পরিচয় বা ইনপুট আমি একটু দিয়ে নিই, তারপরে আপনি আপনার মতন করে দিবেন। যেটা আমি যতটুকু জানি, আপনি সোশ্যাল বেশ কিছু কাজের সাথে অনেক যুক্ত আছেন। তার ভিতরে সভাপতি পরিমল থিয়েটার কুষ্টিয়া, সভাপতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কুষ্টিয়া, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রবীণ হৈতৈষী সংঘ কুষ্টিয়া এবং সাথে সাথে সাংবাদিক সংস্থা জাতীয় সাংবাদিক সংস্থা কুষ্টিয়া জেলা শাখার সাধারণ। আচ্ছা, এর সাথে সাথে কুষ্টিয়া জেলা প্রতিনিধি আমার সময় এবং দৈনিক জবাবদিহি পত্রিকার মাল্টিমিডিয়া নিয়ে আছে, এটার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট হিসাবে। তো ওভারঅল আরো কিছু পরিচয় আছে আপনার সাথে, একটা সেশন আমরা টাইম পাস করার পরে জানবো। তো আমি প্রথমে একটু জানতে চাচ্ছি যে আপনার এই সাংবাদিকতার গল্পটা দিয়ে শুরু করি। সাংবাদিকতার গল্প বলতে গেলে বলতে হয় যে অল্প সময়ের জন্য আমি এই লাইনে এসেছি। আমি প্রথমে ব্যবসায়ী সংগঠনগুলোর সাথে জড়িত ছিলাম, যেমন কুষ্টিয়া দি চেম্বার অফ কমার্স এর আমি পরপর 3 বার পরিচালক হয়েছিলাম। কুষ্টিয়ায় এনএস রোড দোকান মালিক কল্যাণ সমিতির দীর্ঘ 16 বছর আমি প্রতিষ্ঠাতা সভাপতি আমি ছিলাম। তারপরে আমি আমার ব্যক্তিগত কাজে ঢাকায় চলে গেছিলাম, 5-6 বছর ঢাকায় ছিলাম। তারপরে আবার এসছি, এই 4-5 বছর আসার পরে আমি এই সাংবাদিকতার সাথে হঠাৎ করে জড়িয়ে পড়েছিলাম। আচ্ছা, তারপরে ভালো লেগেছে বলে আমি সাংবাদিকতায় জড়িয়ে আছি। আচ্ছা, এই সাংবাদিকতা তো আছে, আমি এর সাথে এর আগে আপনার একটু ক্যারিয়ার সম্পর্কে জানতে চাচ্ছি যে সোশ্যাল কাজের সাথে আপনি অনেকদিন জড়িত আছেন এবং পলিটিক্যাল ক্যারিয়ার। তো এই সিরিয়াস প্রশ্ন আমার কাছে যে আপনার রাজনৈতিক ক্যারিয়ারটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আমি রাজনীতিও করেছি, জাতীয় পার্টির রাজনীতি। জাতীয় পার্টির সাথে আমি দীর্ঘদিন জড়িত। আমি কুষ্টিয়া জেলা জাতীয় পার্টি ভাইস প্রেসিডেন্ট এবং শহর কমিটির সভাপতি এখনো আছি। আমি রিজাইন দেয়নি। আমি বিগত নির্বাচনের পর থেকে আমি একটু অফ মুডে আছি, যেহেতু আমার ভালো লাগেনি। গত নির্বাচনটা আমার কাছে একটু বিতর্কিত মনে হয়েছে, তার কারণে মনের দিক থেকে আর আমি উৎসাহটা হারিয়ে ফেলেছি। কিন্তু দায়বদ্ধতার একটা জায়গা আছে অ্যাজ এ পলিটিক্যাল পারসন, সমাজ কর্মী হিসাবে। সেই জায়গা থেকে আপনি কি এখনো মনে করছেন যে আমি রিটায়ার্ড নিয়ে নিয়েছি, অবসর নিয়ে? না না, আমি অবসর তো নেইনি, আমার বয়স যথেষ্ট হয়েছে। তারপরেও আমি কিন্তু ভোর 6টায় আমি উঠি, 6:30টায় আমি আমার মর্নিং ওয়াকে যাই। এবং আমাদের একটা সংগঠনও আছে যেটা ভোরের পাখি নামে পরিচিত। সেখানে আমরা প্রায় 300 সদস্য নিয়ে আমাদের এই ভোরের পাখি সংগঠনটা 2012 সালে আমরা সৃষ্টি করেছি। আমি প্রতিষ্ঠাতা সদস্য সচিব হিসাবে ওখানে ভোরের পাখিটা গঠন করি। এই যাবৎকাল চলে আসতেছে। ওই আমাদের হাঁটা চলা, পিটি প্যারেড, তারপরে আমাদের চায়ের আড্ডা, এটা চলতেছে। এভাবে সুন্দর জীবনযাপন চলছে। আমি একটু সিরিয়াস প্রশ্নে আসি, সেটা হচ্ছে বর্তমান পলিটিক্যাল বিষয়ে একজন রাজনীতি সচেতন ব্যক্তি হিসাবে আপনি বঙ্গবন্ধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে এরশাদ সরকারের টাইমটা দেখছেন, 90-এর গণ আন্দোলন, বেগম খালেদা জিয়া সরকার, তারপর শেখ হাসিনা সরকার পর্ব 1996 থেকে 2000, আবার 2001 থেকে 6 জামাত বিএনপি সরকার। তো এই পর্যন্ত আমি একটু পজ রাখছি। ওভারঅল স্বাধীনতার পর বঙ্গবন্ধু এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশ গড়েছেন, দেশ গড়ার কাজ আরো করেছেন প্রেসিডেন্ট এরশাদ। তো আপনার মূল্যায়নটা কি তাদের অ্যাজ এ পলিটিক্যাল পারসন হিসাবে, একজন রাজনৈতিক বোদ্ধা জায়গা থেকে কেমন ভাবে আপনি বিচার করবেন এই 3 শাসকদেরকে? ওনারা রাজনীতি করছেন,
ওনাদের একটা আইডিওলজি ছিল, যেটা যার যার ওয়েতে সে করছেন, সেখানে দ্বিমত আছে। তারপরেও আমি বলবো যে বঙ্গবন্ধু থেকেই বলি, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করা যায় না। এটা নিঃসন্দেহে স্বীকার করতে হবে যে ওনার অবদান। পাশাপাশি শহীদ জিয়াউর রহমান সাহেব, ওনারও যথেষ্ট অবদান ছিল। উনিও দেশের জন্য দেশের জন্য কাজ করে গেছেন। আবার যদি মনে করি, আমি যেহেতু জাতীয় পার্টি এরশাদের সাথে ছিলাম, 2006 সাল থেকে আমি জাতীয় পার্টির সাথে যুক্ত ছিলাম। হঠাৎ করেই আমি ঢুকেছিলাম। আমাদের সিনিয়র বড় ভাই ছিলেন আমাদের বৌদ্ধ গামা সাহেব, ওনার উৎসাহে আমি তখন আমি দোকান মালিক সমিতির মানে এই ব্যবসায়ী প্রতিনিধিত্ব করতাম। ব্যবসায়ী প্রতিনিধিত্ব করার ফলে কুষ্টিয়া শহরে আমার একটা পরিচিতি ছিল, যার কারণে উনি আমাকে রাজনীতিতে নিয়েছিলেন আর কি। তারপর থেকে উনি মারা গেছেন, উনি এখন বেঁচে নাই। উনি না, আমি ওই পয়েন্টে যেতে যাচ্ছি যে বঙ্গবন্ধু এবং শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রেসিডেন্ট এরশাদের শাসনটাকে কেমন ভাবে আপনি দেখছেন? ওনারা তো দেশ গড়ার জন্য কাজ করছেন। হ্যাঁ, ওনারা ভালো দেশ চালাইছেন, কোনো সমস্যা হয়নি। সমস্যাটা হয়েছে এই 90-এর পর থেকে, 90-এর পর বেগম খালেদা থেকে জিয়া এবং শেখ হাসিনা সরকার আসার পর থেকে দ্বিমতটা শুরু হয় 90-এর পরের থেকে। তারপরে যাই হোক, চলছিল একরকম, কিন্তু ওই বিগত সরকারের আমলে এসে আমাদের এটা বলতে আমরা বাধ্য যে গণতন্ত্র একেবারেই আমি হারাই ওই ফেলেছি ঠিক আমরা। শেখ হাসিনা সরকারের 16 বছরের ওই শাসনের পর্বটা আমি একটু পরে আসতাম, তার আগে একটু আপনাকে একটু জানিয়ে রাখি। সেটা হচ্ছে 111 ফখরুদ্দিন মঈনুদ্দিন বাদ দিয়ে শেখ হাসিনা সরকার একটানা 16 বছরের শাসন করেছেন। তো একটু বিশ্লেষণ আপনার মতন করে একটু করবেন। 2009-এর নির্বাচন, 14 একতরফা, 18 নির্বাচন রাতের ভোট এবং 24-এর ডামি নির্বাচন, এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন বা দেখবেন? এগুলো সবই নির্বাচন বলা যায় না এগুলাকে, মানে যেটা অ্যাকচুয়াল নির্বাচন, গণতন্ত্র মানে পার্টিসিপেটলি নির্বাচন হয় নাই না, এখানে ভোটারের পার্টিসিপেশন ছিলই না বলা যায়। 4%, 5%। আমি অ্যাজ এ সাংবাদিক হিসাবেও কাভার করছেন। পর্যবেক্ষক ছিলাম। আমি ডিসি সাহেবের দেওয়া কার্ড নিয়ে আমি ঘুরে দেখেছি, কিন্তু আমার জানা মতে আমি নিজেই দেখেছি যে বেলা 12টা 1টা পর্যন্ত 4-5%-এর উপরে ভোট হতে দেখিনি আর। আচ্ছা, এর সাথে সাথে আমি জানিয়ে একটু বলি, আপনাকে অ্যাড করি। সেটা হচ্ছে গত 16 বছরের শাসনটা শেখ হাসিনার যেভাবে উনি লেভেল প্লেইং করছেন, প্রশাসনকে হ্যান্ডেল করছেন, প্রশাসন মানে বিসিএস ক্যাডার বা যে প্রশাসনই হোক, সব জায়গায় আওয়ামী পরিচয় একটা ছিল। তাহলে 24-এর জুলাই আগস্ট অভ্যুত্থানে কি শেখ হাসিনার পতন জরুরি ছিল মনে করছেন? জরুরি তো অবশ্যই ছিল, কারণ এটা তো সেই বাকশাল কায়েম করার উপর দিয়ে চলে গেছে। একেবারে শরৎ শাসকের মতন। হ্যাঁ, সেটা আদৌ মানে গ্রহণযোগ্যতা ছিল না, যেটা কেউ মেনে নিতে পারে না এক আওয়ামী লীগাররা ছাড়া। কারণ কারোরই বাক স্বাধীনতা ছিল না। আওয়ামী সরকারের এগেনস্টে কেউ কিছু বলে পার পায় নাই, সে সাংবাদিক হোক আর রাজনীতিবিদই হোক। তাল গাছটা আমার টাইপ। হ্যাঁ, এটা তো সবাই জানে। আমার মনে হয় আপনি খুব বেশি ডিটেল বলছেন না, জাস্ট একটু আমি টাচ দিয়ে যাচ্ছি। আর একটা প্রশ্ন আমি নোট করছিলাম, সেটা হচ্ছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট চলছে, 10 মাস পার হয়ে গেল, বিএনপি অনেকটা ড্রাইভিং সিটে। বিএনপি যেহেতু আওয়ামী লীগ নাই, বিএনপি রোল মডেলে যাচ্ছে। তো ওভারঅল কেমন দেখছেন, অবজার্ভ কেমন করছেন বিএনপির রুট লেভেলের রাজনীতিটা? এখন যদি এই মুহূর্তে নির্বাচন হয় তাহলে নিঃসন্দেহে একক মেজরিটি পাবে বিএনপি, এটা আমার ধারণা। কারণ জনগণের মধ্যে বিএনপির এখন
স্ট্রং পজিশন। স্ট্রং পজিশনে আছে। আচ্ছা, এর সাথে সাথে তারেক রহমানের প্রণীত যে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামত, এটা নিয়ে কিছু বলবেন? এখন বিএনপির একটাই নির্বাচনী ইশতেহার বা স্লোগান যে 31 দফা। ভাই আমার কৃষক তো 31 দফা বোঝে না, কৃষক চায় যে সঠিক সময়ে সার বীজ তেল পাচ্ছে কিনা, এইটা জরুরি নাকি 31 দফা দফা নিয়ে লিফলেট বিতরণটাকে ওরা গুরুত্ব দিচ্ছে? 31 দফা যেটাই থাক, তারেক রহমান কিন্তু একটা কথা বলছেন, যেটা যে জাতীয় সরকার জাতীয় নিয়েও উনি কিন্তু কথা বলেছেন। উনি মনে করেন এই মুহূর্তে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করলে ভালো হয়। ওনার অভিব্যক্তি আমি মনে করি এটাই উনি বলার চেষ্টা করছেন। তো ওভারঅল বিএনপি যে বিএনপির যে বর্তমান সরকার 31 দফা নিয়ে আগামীর দিনগুলোতে নির্বাচনের আগ পর্যন্ত যে সিইসি এবং ডক্টর ইউনূস সরকার ডেডলাইন দিয়েছেন, জাস্ট টাইমে নির্বাচন হবে আশা করা যাচ্ছে। তো জাস্ট টাইমে কি নির্বাচন দেওয়া পসিবল ফেব্রুয়ারি পর্যন্ত? বা এটা যেহেতু আমাদের প্রধান নির্বাচন কমিশনারও অনেকটা চাপে একমত হয়েছেন, কারণ প্রধান উপদেষ্টাও স্বীকার করেছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচনটা দেওয়া হবে। সেখানে তো দ্বিমতের আমি কোনো কিছু পাচ্ছি না। তারপরেও বলা যায় না দেশের পরিস্থিতি কখন কেমন হয়। আমি এর সাথে সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে আপাতত আওয়ামী লীগ নাই, কিন্তু তাদের 30% ভোট আছে। সেক্ষেত্রে যেটা বললাম যে বিএনপি ড্রাইভিং সিটে, বিএনপি ড্রাইভিং সিটে যদি থাকে, আওয়ামী লীগ নাই, মাঠে ওয়েল অর্গানাইজড একটা পার্টি জামাত ইসলাম। জামাত ইসলামকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন যে বিএনপি যদি ক্ষমতা যায়, জামাত ইসলামকে তাহলে অপোজিশনে যায় রোলে থাকবে? এখন তো অপোজিশনে যাওয়ার মতো জাতীয় পার্টি ছিল, কিন্তু জাতীয় পার্টি অর্গানাইজড হতে পারে নাই। না, অর্গানাইজড হতে পারেনি। তাছাড়াও তাকে কর্নার করে রাখার চেষ্টা করা হচ্ছে এখনো এখনো সেই সুযোগটা জামাত ইসলাম তাকে নিচ্ছে। জাতীয় পার্টিকে নির্বাচন করার সুযোগ দেয়া হবে কিনা এটা একটা সন্দেহের মধ্যে আছি আমরা। জাতীয় পার্টি যদি নির্বাচনে না আসে তাহলে বলা যেতে পারে যে জামাতে ইসলামী বিরোধী পার্টি হওয়ার সম্ভাবনা। সংসদে মেজরিটি এবং এককভাবে না, ওনার একটা জোট হলে ইসলামী ঐক্য জোটের কথা বলছেন তাহলে আপনি? হ্যাঁ, ওনার একটা ঐক্য জোট হতে কিন্তু পারে। মতাদর্শ যেমন আল্লামা মামুনুল হকের যে ইসলামী খেলাফত মজলিস এবং চরমনাই পীরে ওনাদের যে ইসলামী আন্দোলন, তো এগুলো নিয়ে ইসলামী ঐক্য হওয়ার একটা পসিবল আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা আপনার সাথে আরেকটা সেশন করে ডিটেল আলোচনা করা যেতে পারে। আপনি জাস্ট যেভাবে এক লাইনে শর্টকাট উত্তর দিচ্ছেন, আমার কাছে মনে হয় যেন আর একটু ডিটেলস আলোচনা দরকার ছিল। তো নেক্সট একটা সেশনে করলে সময় আপনি দিলে হবে ইনশাল্লাহ। আমি আরেকটা প্রশ্নে যাই, সেটা হচ্ছে বর্তমান এনসিপি ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে, বর্তমান ছাত্রদের সংগঠনটা, তাদের ফিউচারটা কিভাবে দেখছেন আপনি? যেহেতু জুলাই আগস্টে তারা পদযাত্রা করছে সারা বাংলাদেশ। জুলাই আগস্টে তাদেরকে আমি আমার নিজের ইসের থেকেই বলবো, ব্যক্তিগত মত, যে তারা দেশটার একটা পরিবর্তন নিয়ে এসেছে। কারণ এইটা না হলে এই জাতি যে এই আওয়ামী বর্বর সরকার দেশটাকে যে কোথায় নিয়ে যেত, তা অন্ধকারে চলে যাচ্ছিল। তো সেখানে আমরা ধন্যবাদ জানাই যে ছাত্র সমাজ এটাকে রিকভারি করছে। শুধু ছাত্র না, ছাত্র এবং এদের সাথে জনগণও ছিল এবং পলিটিক্যাল অন্যান্য সব দলেরই পার্টিসিপেশন ছিল বলা যায়। শুধু ছাত্ররা এককভাবে তো আর পারতো না, এটা স্বীকার করতে হয়। তবে ছাত্রদের অগ্র ভূমিকায় ছাত্ররাই ছিল বেশি বলে মনে হয়েছে আমার। ছাত্রদের বর্তমান অ্যাক্টিভিটিস সম্পর্কে কেমন লাগছে আপনার, যে তারা কি পারবে জনগণের আশা আকাঙ্ক্ষা, যাদের জন্য রক্ত দিছে, যারা রক্ত দিছে, যে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী বাংলাদেশটা গড়ার, সে সাথে সাথে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা, স্বাধীনতার
যেভাবে আমরা সুখী সমৃদ্ধশালী একটা দেশ গঠন করার, ছাত্রদেরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তাদের ছাত্ররা- কি অ্যাডভাইস দেওয়ার কিছু আছে? হ্যাঁ, অবশ্যই তাদের বয়স অল্প, তাদের দূরদর্শিতা এখনো ওইভাবে তৈরি হয় নাই। তবে তাদের যে পদযাত্রা যেটা শুরু করেছে তারা, বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছে তারা, ডোর টু ডোর, ডোর টু ডোর গণসংযোগ করতেছে, এটা ভালো, একটা ভালো দিক। আমি মনে করি যে তাদের এভাবে চললে তারা অনেক শিখতে পারবে, জানতে পারবে রাজনীতি এবং আগামীতে ওদের ফিউচারটা রাজনীতির political অভিজ্ঞতা future একটা টা। দরকার। এবং পলিটিক্যাল ক্যারিয়ার ক্ষেত্রে ওদের এটা পয়েন্ট। কারণ এই যে নেতারা যে কর্মীদের ঘরে ঘরে বা রাস্তায় রাস্তায়, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরে দেখা যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন তার সময়ে খাল কেটেছেন, তখন সাধারণ মানুষের কাতারে উইদাউট প্রোটোকল আসছেন। কিন্তু এই এই ছাত্ররাও দেখা যাচ্ছে যে জুলাই আগস্টের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ওরা প্রতিটা জেলায় সফর করছে যেভাবে। এই এতে অন্যান্য রাজনীতি দলগুলোর কি কোনো চাপ সৃষ্টি হবে কিনা, বা না না, তা হবে না, তারা কিভাবে এনসিপি কে গ্রহণ করবে, এমন কিছু ভাবছেন? তা হবে না। ছাত্রদেরকে নিয়ে যে অন্যান্য দলগুলোর যে কোনো সমস্যা, সেটা তো কিছু আমি মনে করি না বা দেখাও যাচ্ছে না, কারণ তাদেরকে সাদরে সবাই গ্রহণ করছে। জি। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা ছাত্রদের দলটাকে, এনসিপি কে আমরা একটা আশা জাগা নিয়ে ধরে রাখতে পারি যে তারা আলোর মশাল নিয়ে আসছে? হ্যাঁ, তাদেরকে আমি বলবো যে রাজনীতির অভিজ্ঞ রাজনীতিবিদদের সাথে তাদের কিছুটা উঠা বসা করা উচিত, বা তাদের কাছ থেকে কিছু অর্জন করা উচিত, গুরুদের কাছ থেকে কিছু গুরু বা এনসিপিতে যদি বয়স্ক রাজনীতিবিদকে নেওয়া যায় উপদেষ্টা হিসাবে। এমনকি কোনো নিয়ম আছে যে ছাত্র ছাড়া ওই রাজনীতিতে যেতে পারবে না? আছে নাকি আমি জানি না। যদি না থাকে, তাহলে আমার মনে হয় অভিজ্ঞ রাজনীতিবিদদের, যদি যাদের কোনো নাই, ক্লেম নাই, নিট অ্যান্ড ক্লিন ইমেজের, তাদের ওনারা বিভিন্ন জেলায় অ্যাডভাইস নিতে পারে বা বিভিন্ন জেলায় ওনাদেরকে সেই সম্মানিত আসনে বসাতে পারেন অ্যাডভাইজার হিসাবে রাখতে পারেন, উপদেষ্টা হিসাবে। জনাব পারভেজ মাজমুদার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে একটু সময় দিচ্ছেন ভার্চুয়াল জার্নাল বিডি.কম কে। আমি এ পর্যন্ত আজকের মতন ক্লোজ করছি। নেক্সট টাইম একটা সময় দীর্ঘ একটা সেশন করা যাবে। হ্যাঁ, নেক্সট টাইম আমি সময় দেব ইনশাআল্লাহ। ধন্যবাদ।